ওয়েলকাম মাই স্টুডেন্টস টু উড়ান পাঠশালা। আজকে আমি আগের যে ক্লাসগুলো নিয়েছি তারই কন্টিনিউশন হিসেবে আমি তোমাদের এই ক্লাস নেব, যেটা সেই টপিকটার নাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রেশিও অ্যানালিসিস। আমার নতুন করে তোমাদের কাছে পরিচয় দেওয়ার কিছু নেই। আমার নাম ইন্দ্রনীল গুপ্ত। আমি প্রতিনিয়ত তোমাদের কমার্স SLST 2025-এর জন্য আমি যে ক্লাস নিচ্ছি তারই আজকে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্ট আজকে স্টার্ট করব। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা এখনো অবধি উড়ান পাঠশালার ক্লাসের জন্য নিজেদেরকে এখনো অ্যাপটা এখনো ডাউনলোড করোনি, তারা ইমিডিয়েট উড়ান পাঠশালার অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে তোমার ইনস্টল করার পর তোমরা নিজের নামটাকে রেজিস্টার করো এবং যথারীতি উড়ান পাঠশালা নিয়মিত ক্লাস করো। এই ক্লাস করলে আশা করি তোমরা পরীক্ষার জন্য যথেষ্ট উপকৃত হবে আশা রাখি। আজকের টপিকটার নাম দেখতেই পাচ্ছ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রেশিও অ্যানালিসিস। আমরা জানি যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের তিনটে পার্ট আমাদের করতে হয়। এই তিনটে পার্টের মধ্যে একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অনেক জায়গাতেই দেখবে তোমরা বইয়ে রয়েছে যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে। তো তারই মোট কথা একটা পার্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রেশিও অ্যানালিসিস। রেশিও অ্যানালিসিস তোমরা অলরেডি অনেকেই করে এসছো, যারা গ্র্যাজুয়েশনে করেছো অথবা অন্য কোনো পরীক্ষার পারপাসে তোমরা এটার জন্য প্রিপারেশন নিয়েছো। আজকে আমরা আসছি প্রথম যে টপিকটা, সেটা দেখো, রেশিও অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ রেশিও অ্যানালিসিস করার পর এই যে বিভিন্ন ধরনের রেশিও আমরা যেগুলো পরপর দেখবো বা শিখবো, সেই রেশিও বার করে সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোথায় কোথায় সেটা অ্যাপ্লাই হয় এবং সেটা কি আমাদেরকে তার রেজাল্ট দেয়, অর্থাৎ ডিসিশন মেকিং অনেক ব্যাপার থাকে ম্যানেজমেন্টের, সেইগুলো আমরা এই রেশিও অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু সেটা পেতে পারি। নেক্সট দেখো, প্রথম যেটা আসছি আমরা সেটা হচ্ছে মিনিং অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এই ফিনান্সিয়াল স্টেটমেন্টস কথাটির কি অর্থ, ঠিক আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কোনটাকে বলছে? দ্য টার্ম ফিনান্সিয়াল স্টেটমেন্টস রেফার্স টু two statements which the accountant prepares at the end of a period of time for a business enterprise. কথাটার মধ্যে আমরা কি পাচ্ছি না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলছে কি না, দুটো স্টেটমেন্ট যেটা নাকি একজন অ্যাকাউন্টেন্ট তৈরি করেন। কবে তৈরি করেন না, তার যে নির্দিষ্ট হিসাবকালের একদম শেষে, অ্যাট দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম। এবং কার জন্য তৈরি করেন না, ফর এ বিজনেস এন্টারপ্রাইজ। অর্থাৎ যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে ওই অ্যাকাউন্টেন্ট যুক্ত আছেন, সেই অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানানো, যেখানে দুটো স্টেটমেন্ট একজন অ্যাকাউন্টেন্টকে বানাতে হয় বছর শেষে, হিসাব বর্ষ শেষে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। এগুলো কি কি? দুটো তো স্টেটমেন্ট এখানে বলেছে, দেখো। তার মধ্যে একটা হচ্ছে ব্যালেন্স শিট, আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। হয়েছে? ব্যালেন্স শিট আমরা করে এসেছি, আমরা সোল প্রপার্টিশিপের ক্ষেত্রেও করেছি, কোম্পানির ক্ষেত্রেও আমরা করেছি। হ্যাঁ, সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে তোমরা জানো যে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং দেন হচ্ছে ব্যালেন্স শিট। আমরা যখন পার্টনারশিপের ক্ষেত্রে হয়তো বানাতে গেছি, তখন সেখানে কিন্তু প্রফিট অ্যান্ড লসের পর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলে একটি অ্যাকাউন্ট খুলেছি এবং দেন ব্যালেন্স শিট। তো এইখানে মূলত বলা হচ্ছে কি যে কোম্পানির ব্যালেন্স শিটের কথা, বা এটারই আরেকটা নাম হচ্ছে কি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ঠিক আছে? আর্থিক অবস্থা একটা কারবারের, সেটা তোমার স্টেটমেন্ট ফর্মে প্রকাশ করা হয়, সেটাকে যেন নাম দেওয়া হয়েছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, বা যার অপর নাম হচ্ছে ব্যালেন্স শিট। ক্লিয়ার? দেখো, এই ব্যালেন্স শিটটা কি, ব্যালেন্স শিট কি রিফ্লেক্ট করে না, আমরা জানি প্রত্যেকে যে ব্যালেন্স শিট রিফ্লেক্ট করে কিসের ওপরে না, কোনো সংস্থার, ব্যবসায়িক সংস্থার, তার যে অ্যাসেট, তার যে লায়াবিলিটি এবং তার যে ক্যাপিটাল, কোনো একটা নির্দিষ্ট ডেটে যে কোনো ব্যবসায়ের যে পরিমাণ সম্পত্তি থাকে, যে পরিমাণ তার দায় দেনা থাকে এবং যা তার মূলধন থাকে, সেইটা কোনো একটা নির্দিষ্ট দিনে কিন্তু ব্যালেন্স শিট তৈরি করা হয়। তোমরা এটা ভালোভাবে জানো, কারণ ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট বা অ্যাজ অন বলা হয়, কারণ ব্যালেন্স শিট কিন্তু একটা অ্যাকাউন্ট নয়, ব্যালেন্স শিট হচ্ছে একটা স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্ট হলে কি হবে? এই জন্য বলাই হয়েছে, দেখো, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, সেটারই সিনোনিমস হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে সেটা আমাদের কোনো এক কারবারি সংস্থার তার যে সম্পদ, তার যে দায় দেনা,
এবং তার যে মূলধন সেটা একটা নির্দিষ্ট তারিখে এটা কিন্তু শো করে। ঠিক আছে, আর কি বানানো হয়, এই যে এখানে আমরা বলেছিলাম না যে দুটো স্টেটমেন্ট বানানো হয়, এই দুটোর মধ্যে একটা তো ব্যালেন্স শিট, দ্বিতীয়টা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লাভ ক্ষতির হিসাব। এই লাভ ক্ষতির হিসাবেরই আর একটা নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তোমরা এই জায়গাটা কিন্তু অনেকের কি হয় না, পরবর্তী সময় তো মনে থাকে না, বা অনেক সময় আমরা হারিয়ে ফেলি। ব্যালেন্স শিট বলাও যা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বলাও তাই, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কথাটা বলতে যা বোঝায় তারই একটা সিনোনিমস হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ক্লিয়ার? তাহলে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি দেখায় সেটা জানতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট উইচ শোজ দ্য রেজাল্টস অফ অপারেশনস, দ্যাট ইজ প্রফিট অর লস ডিউরিং এ সার্টেন পিরিয়ড। তাহলে সারা বছর ধরে যে ব্যবসা চলছে, ব্যবসার একটা তো লাভ বা ক্ষতি থাকে। লাভ বা ক্ষতি জানাই কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের, তার যারা মালিক, তার যে কর্তৃপক্ষ, তাদের কিন্তু সবসময় একটা উদ্দেশ্য থাকে যে ব্যবসাটা কোন দিকে যাচ্ছে। তাহলে সেটা জানা যায় কার মাধ্যমে, সেই ব্যবসার কি লাভ বা ক্ষতি একটা নির্দিষ্ট সময় অর্থাৎ একটা হিসাবকাল বা একটা বছরের মধ্যে সেইটা জানা যাচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে, যার অপর নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা দুটো দিক পাচ্ছি যখন একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানাচ্ছি। সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিট, আর দ্বিতীয় পার্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ক্লিয়ার এই দুটো? এবার হচ্ছে যে কোম্পানির ক্ষেত্রে কি হয় না, কোম্পানির ক্ষেত্রে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা বানাই তখন কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ অলসো ইনক্লুডেড ইন ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা কাকে বলে দেখলাম, এর কটা পার্ট, অর্থাৎ দুটি পার্ট, একটা ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই দুটো পার্ট বা দুটো স্টেটমেন্ট এটা বলতে কি বোঝায় এখান থেকে আমরা জানলাম। এবং কোম্পানির ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে সেখানে ইনক্লুড করা হয়। নেক্সট পেজে আসছি, দেখো বলছে যে রেশিও কথাটা মানে কি। রেশিও মানে আমরা জানি কি বাংলায় অনুপাত, আর রেশিও অ্যানালিসিস কথাটা বাংলায় মানে কি আমরা জানি অনুপাত বিশ্লেষণ। তাহলে যে কোনো একটা অনুপাত, সেটা ধরো সেটা কারেন্ট রেশিও হোক বা সেটা লিকুইড রেশিও হোক, বা যেটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। ঠিক আছে, তো এই ধরনের যে কোনো রেশিওই হোক না কেন, বা ধরো স্টক টার্নওভার রেশিও বা ডেটার্স টার্নওভার রেশিও, আরো বিভিন্ন ধরনের যে রেশিও আমরা বার করবো পরবর্তীতে, সেগুলো বার করার পর সেটাকে কিন্তু বিচার বিশ্লেষণ করা হয়। অর্থাৎ ওই রেশিও আমাদের কি এক্সপ্রেস করে, একটা বিজনেস কতটা সলভেন্ট বা কতটা ইনসলভেন্সি রয়েছে, তার যে আশঙ্কা বা তার যে সম্ভাবনা, সেইগুলো আমরা ওখান থেকে জানতে পারি। এবং ব্যবসার সঙ্গে ধরো তৃতীয় পক্ষের কতটা দায় বা দেনা রয়েছে। ঠিক আছে, এরকম বিভিন্ন দিক কিন্তু ম্যানেজমেন্টের জানার প্রয়োজন হয়। তাহলে রেশিও হচ্ছে কি, রেশিও ডেফিনেশন কি বলছে দেখো, রেশিও ইজ সিম্পলি ওয়ান নাম্বার এক্সপ্রেসড ইন টার্মস অফ অ্যানাদার নাম্বার। তাহলে দুটো সংখ্যার অনুপাত কিভাবে হয় না, একটা সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যার সেখানে অনুপাতের মাধ্যমে সেখানে কিন্তু তুলে ধরা হয়। ঠিক আছে, অনুপাতকে ইংলিশ রেশিও বলছে। এটা তাহলে সহজেই হচ্ছে কি একটা নাম্বার আর একটা নাম্বারের সাপেক্ষে এই রেশিওটা কিন্তু সবসময় দেখানো হয়। বলা হয়েছে যে ইন আদার ওয়ার্ডস, মানে অন্য একটা ভাবে রেশিও কথাটাকে ডিফাইন করা হচ্ছে, এ রেশিও এক্সপ্রেসেস ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন ওয়ান নাম্বার অ্যান্ড অ্যানাদার। অর্থাৎ একটা সংখ্যার সঙ্গে অন্য একটা সংখ্যার যে তোমার অঙ্কের দিক থেকে যে তাদের সম্পর্ক, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ যেটা, তাহলে সেই রিলেশনশিপটা রেশিওর মাধ্যমে প্রকাশ করা হয়। দুটো সংখ্যার মধ্যে যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ সেটা রেশিওর মাধ্যমে দেখানো হয়। যেমন যেমন দেখো উদাহরণ হিসেবে বলা হয়েছে রেশিও অফ 200 to 100 ইজ এক্সপ্রেসড অ্যাজ 2:1। খুব স্বাভাবিক, 200/100 মানে কত, 2/1। তাহলে এটা একটা রেশিও হলো। বা যদি আমাকে বলা হয় যে 1200/600, তাহলে আমাদের কত হবে রেশিওটা, 2:1। এইখানে 2:1ও বলতে পারো, অথবা বলতে পারো 2 বলাও যা, 2/1 বলাও তাই, এবং 2:1 বলাও সেম। সেই জন্য রেশিও অফ 200 to 100 তুমি আইদার বলা যায় 2:1 অথবা তাকে বলা যায় 2, দুটোই কারেক্ট। Thus a ratio is calculated by dividing one figure by another। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আমরা একই কথাই বারবার আসছি
যে একটা যে কোনো সংখ্যাকে অপর কোনো একটা সংখ্যা দিয়ে যখন আমরা ডিভাইড করছি, ঠিক আছে, তার মাধ্যমে যে ক্যালকুলেশনটা আমরা পাচ্ছি, যে রেজাল্ট পাচ্ছি, সেটাই হচ্ছে রেশিও। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে সেটা বোঝাবো যে এই রেশিও ব্যাপারটা কি জিনিস বা কিভাবে আমরা পাই। যেমন ধরো কোনো একটি বিজনেসের যদি মোট লাভ হয় 20,000 টাকা এবং তার বিক্রির অঙ্কটা হয় যদি 1 লাখ টাকা, কি বললাম, ব্যবসার টোটাল তোমার হচ্ছে সেলস বা টার্নওভার হচ্ছে 1 লাখ টাকা, যার মধ্যে গ্রস প্রফিট কিন্তু আমরা পাচ্ছি যার মাধ্যমে 20,000 টাকা। তাহলে তোমাদের বার করতে বলতে পারে যে গ্রস প্রফিট টু সেলস কত, অর্থাৎ যে পরিমাণ ওই ব্যবসার বিক্রি সেখানে তার যে মোট লাভ তার অনুপাতটা কত। কারণ যে কোনো ব্যবসায়ী দেখতে যায় যে আমার কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে, কিন্তু লাভের পরিমাণটা ঠিক তার অনুপাতটা কত, 5% না 10% না 20%, সেইটা বার করতে জানা দরকার পড়ে। তাহলে সেটা আমরা বার করব কি করে, না এই যে ফর্মুলাটা আছে রেশিও অফ গ্রস প্রফিট টু সেলস, তাহলে এখানে তোমার নিউমারেটরে বসবে গ্রস প্রফিট, ডিনোমিনেটরে বসবে সেলস, ঠিক আছে। গ্রস প্রফিট বাই সেলস রেশিও হিসেবে আমরা পাচ্ছি এখানে 20,000 আর নিচে হচ্ছে 1 লাখ, অর্থাৎ নিউমারেটরে 20,000, ডিনোমিনেটরে 1 লাখ। তাহলে 20,000 1 লাখ যদি আমরা যদি এটাকে যদি জিরোগুলোকে যদি অমিট করি তাহলে কত থাকছে 2/10, ঠিক আছে। 2/10 কথাটা বলাও যায় আর 0.2 বলাও সেম, তাহলে 0.2:1 বা সিম্পলি এটাকে বলা যায় 0.2, ঠিক আছে। নিচে 1 থাকলে সেই 1টাকে বাদ দিয়ে ওপরের সংখ্যাটাও লেখা যায়, তাহলে 0.2:1 হচ্ছে আমার এক্ষেত্রে গ্রস প্রফিট টু সেলস। আশা করি বোঝা গেছে যেটা গ্রস প্রফিট বাই সেলস বা যেটাকে আমরা গ্রস প্রফিট রেশিও বলছি সেটা কিভাবে বার করব, ফর্মুলা মনে রাখবেন এবং সেখানে সিম্পলি এইভাবে করবে। 1 নম্বরে তোমাদের একটা করে যে প্রবলেম, সেইখানে কিন্তু ছোট ছোট এরকম প্রবলেম, সেই জায়গাগুলো কিন্তু তোমাদের খুব মাইন্ডফুলি যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু ইজিলি অঙ্কগুলো তোমরা করতে পারবে। রেশিও মে বি ক্যালকুলেটেড, রেশিও মে অলসো বি ক্যালকুলেটেড অ্যাজ এ পার্সেন্টেজ, অর্থাৎ সবসময় যে রেশিও মানে এই আনুপাতিকভাবে, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটরের থেকে ক্যালকুলেট করি শুধু আমরা পাই তা নয়, এটাকে অনেক সময় ইনটু 100 বা পার্সেন্টেজ হিসেবে সেটাকে অনেক সময় আমাদের ক্যালকুলেট করা হয়। এবারে এটার ফর্মুলাটা তাহলে কি, না গ্রস প্রফিট বাই সেলস, এটা তো আগেই বলেছিলাম, সেটা হচ্ছে গ্রস প্রফিট রেশিও, ঠিক আছে। তাহলে গ্রস প্রফিট রেশিও যদি আমি বার করি তাহলে সেখানে যদি পার্সেন্টেজে আমার যদি আনসার পেতে হয় তাহলে তাকে গুণ করতে হবে সিম্পলি ইনটু 100 দিয়ে। কি দাঁড়ালো তাহলে ফর্মুলাটা গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। তাহলে এখানে আগে 20,000 বাই 1 লাখ বলেছিলাম, তাহলে তার সঙ্গে 100 দিয়ে গুণ, তাহলে 20,000 আর 1 লাখ ডিভাইড করলে কত হয় 1/5, 1/5 ইনটু 100 মানে কত 20%, কিন্তু সবসময় পার্সেন্টেজ কিন্তু চিহ্নটা দিতে হবে যখনই 100 দিয়ে আমরা মাল্টিপল করব। বোঝা গেল? খুব সহজ, এই জিনিস তোমরা আগে করে এসছো, আর একবার জাস্ট মনে করার জন্য আমি বললাম এটা যে এইটা হচ্ছে রেশিও, তার এক্সাম্পল, এবং আমরা সেই রেশিওকে কখনো আমরা অনুপাতের মাধ্যমে, কখনো আমরা শতকরা চিহ্নের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। আশা করি যেটুকুনি বললাম সেটুকুনি ক্লিয়ার তোমাদের। এর পরের ধাপে আসছি। এবারে কি বলা হয়েছে দেখো, অ্যাডভান্টেজ, আমরা যেটা করছি এর কি সুবিধা কি বা এর ব্যবহারটা কি, হ্যাঁ কোথায় এর অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ইউজেস অফ রেশিও অ্যানালাইসিস, তাহলে আমাদের অনুপাত বিশ্লেষণের যে সুবিধে, অনুপাত বিশ্লেষণের যে ব্যবহার, সেগুলো আমরা এবার পরপর জানবো বা দেখবো। রেশিও অ্যানালাইসিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস। একটা যে কোনো বড় কোম্পানি বা বড় একটা ব্যবসায়িক সংস্থা, তাদের দরকার হয় কি না, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আর্থিক বিশ্লেষণ করা, যে ব্যবসাটা কোন দিকে যাচ্ছে, ব্যবসাটা কি লাভের মুখ দেখছে না ক্ষতির দিকে যাচ্ছে, লাভ হলে তার পরিমাণটা কত, মূলধন যত দেয়া হয়েছে তার এগেনস্টে লাভ কি অনুপাতে দিচ্ছে, আর ক্ষতি হলেই বা সেটা কত, ইত্যাদি কিন্তু ব্যবসার যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের জানার কিন্তু প্রয়োজন হয় বিভিন্ন ডিসিশন মেকিং পারপাসে। সেই ডিসিশন মেকিং টুল হিসেবেই রেশিও অ্যানালিসিসকে ব্যবহার করা হয়। রেশিও অ্যানালিসিস হচ্ছে এইরকমই একটা আর্থিক বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে এটিকে ব্যবহার করা হয়। ফিনান্সিয়াল হেলথ অফ এ বিজনেস ক্যান বি ডায়াগনস্ট বাই দিস টুল। তাহলে যখনই কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো একটা কারবারের, তার যখন আমরা কি করছি আর্থিক স্বাস্থ্যের দিক আমরা যখন সেটা বিচার বিবেচনা করছি,
হ্যাঁ, আমরা যখন খুঁজে পেতে চাইছি তখন কিন্তু এই রেশিও অ্যানালিসিসের মতন এই একটা খুব ইম্পর্টেন্ট টুল, এটাকে আমরা ইউজ করি বা করতে পারি। সার্চ অ্যান্ড অ্যানালিসিস অফার্স দ্য ফলোয়িং অ্যাডভান্টেজেস। এবার রেশিও অ্যানালিসিস কেন ব্যবহার করছি আমরা জানছি। এবার যেটা আমরা জানবো যে এই রেশিও অ্যানালিসিস করার ফলে কোন কোন সুবিধে পাওয়া যায়। দেখে নাও, নিচে কয়েকটি সুবিধার কথা এখানে বলা হয়েছে। যেমন নাম্বার 1 কি বলেছে না, প্রথমেই হচ্ছে যে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা যে কোনো কোম্পানি বা তার ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা দেখি যে সেটার বিচার বিশ্লেষণ করা, ঠিক আছে, এটা কিন্তু ভীষণভাবে ইউজফুল টুল। কোনটা? রেশিও অ্যানালিসিসটা। তাহলে রেশিও অ্যানালিসিস ব্যবহারের মাধ্যমে ফিনান্সিয়াল স্টেটমেন্টের খুব মানে কিভাবে এটাকে অ্যানালিসিস করা যাবে সেটা কিন্তু তার মাধ্যমে খুব সহজে খুঁজে পাওয়া যায়। দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে ইউজফুল ইন ইমপ্রুভিং ফিউচার পারফরমেন্স, অর্থাৎ ভবিষ্যৎ আমরা কোন দিকে ওই কোম্পানিকে ওই ব্যবসাকে কোনভাবে নিয়ে যাব, ঠিক আছে, ফিউচারে আরো কি করে ইমপ্রুভ করা যায়। ধরো আমাদের বাইরে থেকে বিভিন্ন ধরনের হয়তো জিনিস আমদানি করে বা বাইরে থেকে মাল কিনে তারপর হয়তো আমাদের বাদবাকি ব্যবসাটা করা হয়, কিন্তু সেখানে যদি নিজেরাই আমরা তৈরি করতে পারি, সেই জিনিসগুলো তৈরি করে তারপর যদি আমরা সেটা ব্যবসায় কাজে লাগাতে পারি, দেখা যায় যে তাহলে হয়তো ব্যবসায় লাভের পরিমাণ আরো বাড়তে পারে। তাহলে আমরা কিন্তু কি করি না, সেটাকে ভবিষ্যতের আমরা কোন পথে চলবো, অর্থাৎ নিজেরা তৈরি করব না বাইরে থেকে কিনবো, হ্যাঁ, মেক অর বাই, এই যে ডিসিশনটা, এই সমস্ত ডিসিশন নেওয়ার জন্য রেশিও অ্যানালিসিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টুল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ফিউচার পারফরমেন্সকে ইমপ্রুভ করা, তার জন্য একটা ইউজফুল। থার্ড যেটা বলছে ইউজফুল ইন ইন্টার ফার্ম কম্পিটিশন। একটা বড় ইন্ডাস্ট্রিতে কি থাকে, যে কোনো ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ফার্ম থাকে। ফার্ম হচ্ছে যদি সিঙ্গুলার ফার্ম, তাহলে সিমিলার টাইপ অফ ফার্ম মেকিং সেম বিজনেস ইজ কল্ড কি ইন্ডাস্ট্রি। তাহলে একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাদের মধ্যে একটা চূড়ান্ত প্রতিযোগিতা থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা কতটা খুব মানে কার্যকর করতে পারছে, কতটা তারা ওই ব্যবসায় রেশিওটাকে যদি আমরা যদি ইউটিলাইজ করতে পারি, রেশিওকে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে তার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের একটা কম্প্যারিজন কিন্তু সহজেই আনা যায়। তাহলে ফার্মগুলোর মধ্যে তাদের উৎপাদন ব্যবস্থা বা তাদের কতটা লাভ বা ক্ষতি হয়েছে সেই বিচার বিশ্লেষণ করতে গেলে এটাকে ইন্টার ফার্ম কম্পারিজন বলছে, তখন কিন্তু এই টুলটাকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর বলছে ইউজফুল ইন জাজিং দ্য এফিসিয়েন্সি অফ এ বিজনেস, অর্থাৎ একটা কারবারের যে দক্ষতা, একটা কারবারের দক্ষতাকে যদি বিচার বিশ্লেষণ করতে হয় তার জন্য কিন্তু রেশিও অ্যানালিসিস খুব জরুরি বিষয়, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে অ্যাসেট বেশি লায়াবিলিটি কম, তাহলে তার এফিসিয়েন্সি সহজেই অনুমেয়। আবার যদি দেখা যায় যে না লায়াবিলিটি বেশি হয়ে যাচ্ছে, কারবারের অ্যাসেটের পরিমাণ কমছে, অথবা এক্সটার্নাল ডেট অনেক বেশি রাদার দ্যান ইন্টারনাল ডেট, তাহলে সেখানে এফিসিয়েন্সি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে বা সেখানে কারবারের সুস্বাস্থ্যের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেটা জাজ করার জন্যই যে টুল ব্যবহার করা হয় সেটাই হচ্ছে রেশিও অ্যানালিসিস। আর পরবর্তীতে কি বলা হয়েছে যে ইউজফুল ইন সিম্পলিফাইং অ্যাকাউন্টিং ফিগার, ঠিক আছে। তাহলে বিভিন্ন অ্যাকাউন্টিং ফিগারগুলোকে খুব সহজে যাতে আমরা পেতে পারি, সেগুলোকে ব্যবহার করতে পারি, তার মাধ্যমে আমরা যাতে ফিনান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালাইজ করি, হ্যাঁ, সেই উদ্দেশ্যেই কিন্তু রেশিও অ্যানালিসিসকে ব্যবহার করা হয়। তাহলে রেশিও অ্যানালিসিস আমরা দেখছি 5টা এখানে পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট বলছে ইউজফুল ইন অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইউজফুল ইন ইমপ্রুভিং ফিউচার পারফরমেন্স, useful in inter-firm comparison, useful in judging the efficiency of a business এবং useful in simplifying accounting figure। এই যে সমস্ত যেগুলো আমরা দেখছি এগুলো এই সুযোগ সুবিধাগুলো সবই পাওয়া যেতে পারে রেশিও অ্যানালিসিসের মাধ্যমে। নেক্সট, শুধুই যে সুবিধে তা নয়, এর আবার কতগুলো সীমাবদ্ধতাও রয়েছে। রেশিও অ্যানালিসিসের যে সমস্ত জায়গায় আটকে যায় বা রেশিও অ্যানালিসিসের সমস্তগুলো বিচার বিশ্লেষণ করতে পারে না, সেগুলোকে আমরা লিমিটেশনস বলছি। এই যে সীমাবদ্ধতা রেশিও অ্যানালিসিসের ক্ষেত্রে, সেগুলো কি কি এক নজরে দেখে নিই। যে রেশিও অ্যানালিসিস নিঃসন্দেহে একটা খুব ইউজফুল টেকনিক, এতক্ষণ আমরা বলে এসেছি, কিন্তু বলছে ওয়ান শুড বি অ্যাওয়্যার অফ ইটস লিমিটেশনস অ্যাজ ওয়েল। যেমন যে কোনো জিনিসেরই ভালো দিক যেমন থাকে খারাপ দিকও থাকে, তেমন
রেশিও অ্যানালিসিসের যেমন ইউজফুলনেস রয়েছে, আবার কতগুলো জায়গায় শেয়ার কিন্তু কতগুলো জায়গায় বাধা বা কতগুলো জায়গায় তার লিমিটেশনস রয়েছে। সেগুলো কি কি না, ফলোয়িং লিমিটেশনস শুড বি কেপ্ট ইন মাইন্ড হোয়াইল মেকিং ইউজ অফ রেশিও অ্যানালিসিস ইন ইন্টারপ্রিটিং দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ যখন একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে তার ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে, তাকে যখন কাটাছেড়া করা হচ্ছে, তার বিচার বিশ্লেষণ করা হচ্ছে, তখন কিন্তু এমন কতগুলো জায়গা আছে যেখানে রেশিও ইউজ করেও আমরা কিন্তু তার অন্যান্য দিকগুলো কখনোই আমরা সেখান থেকে পাই না বা পেতে পারি না। সেগুলো কি কি? নাম্বার 1 দেখো, রিলায়েবিলিটি অফ রেশিওস ডিপেন্ডস আপন দ্য কারেক্টনেস অফ দ্য বেসিক ডেটা। এই যে ডেটাগুলো যার উপর বেস করে নাকি রেশিও অ্যাকাউন্টিং করা হয়, সেই ডেটা যদি সঠিক না হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই রেশিও অ্যানালিসিস সেটা কিন্তু ভুল আমাদের তার ভুল ফিগার কিন্তু আমাদেরকে দেবে। অর্থাৎ আমরা ভুল তথ্য সেখান থেকে পেতে পারবো কখন, যদি বেসিক ডেটাটা সেটা যদি ইনকারেক্ট হয়। ঠিক আছে, তাহলে ডেটা কালেকশন যেখান থেকে হচ্ছে সেখান থেকে খুব সচেতন হওয়া দরকার, খুব সেই জায়গাটা অনেক বেশি কনসাস হওয়া দরকার, যে যাতে করে সেখান থেকে কোনো রকম ভুল ডেটা যাতে না আসে। হ্যাঁ, কারেক্ট ডেটা হলে কারেক্ট রেশিও আমরা পেতে পারি। এই জায়গাটা কিন্তু বাস্তবিকই অনেক সময় দেখা যায় যে সেই জায়গাটায় লিমিটেশনস একটা থেকে যাচ্ছে। 2 নম্বর বলছে an individual ratio may by itself be meaningless। ঠিক আছে, একটা ইন্ডিভিজুয়াল রেশিও সেটা কিন্তু মিনিংলেস। শুধু একটা রেশিও আমাকে বলে দিল, তো শুধু রেশিও বললে আমি কি বুঝবো? তার যদি পারিপার্শ্বিক সমস্ত দিকটা যদি না আমি পাই, অর্থাৎ ধরো একটা ব্যালেন্স শিট পুরোটাই আমাকে তুলে ধরা হলো, ব্যালেন্স শিটটা কোম্পানি তুলে ধরার পর তারপর নির্দিষ্ট কোনো একটা রেশিও হয়তো আমাকে সেখানে বললো, সেটা ডেট ইকুইটি রেশিও হতে পারে, স্টক টার্নওভার রেশিও হতে পারে, বা ডেটার্স টার্নওভার রেশিও হতে পারে, বা ধরো তোমার গ্রস প্রফিট রেশিও হতে পারে, হোয়াট এভার বেবি। যে রেশিওই বলুক তখন আমরা সেখান থেকে কিন্তু আমরা তার বিচার বিশ্লেষণ করে বুঝতে পারবো যে ওই কারবারের আর্থিক স্বাস্থ্যটা কোন দিকে যাচ্ছে, ভালো না খারাপ। কিন্তু শুধুমাত্র যদি একটা রেশিও আমাকে তুলে দেয়, সেটা কিন্তু আমাদের কাছে অর্থহীনভাবেই সেটা ফুটে ওঠে। নেক্সট দেখো, বলছে রেশিওস আর নট অলওয়েজ কম্পারেবল। ঠিক আছে, সবসময় যে অনুপাতটা কম্পেয়ার করা যাবে তা নাও হতে পারে। ধরো দুটো কোম্পানি, দুটো আলাদা প্রতিষ্ঠান, তাদের দুটো আলাদা রকম সিচুয়েশন রয়েছে, আলাদা রকম তাদের সমস্ত রকম সমস্ত সুযোগ সুবিধে, অন্যান্য ব্যবস্থা, পরিস্থিতি সবই আলাদা, ভিন্ন ভিন্ন ধরনের। তাহলে স্বাভাবিকভাবেই এই দুটো প্রতিষ্ঠানের রেশিও নিয়ে কখনোই কম্পেয়ার করাটা ঠিক নয়। অর্থাৎ সেটা কখনোই সঠিক পথে আমাদের ওই দুটি ব্যবসার এই অনুপাতটা কিন্তু আমাদের তথ্য প্রমাণ আমাদের দিতে পারে না, সেখানে তার কিছু সীমাবদ্ধতা থেকে যায়। 4 নম্বর দেখো, রেশিওস ইগনোর কোয়ালিটেটিভ ফ্যাক্টরস। অর্থাৎ আমরা সংখ্যা তত্ত্বের মাধ্যমে কিছু সংখ্যাবাচক দিককে আমরা পাই। হ্যাঁ, ওটা তো একটা কোয়ান্টিটেটিভ ফ্যাক্টরস হিসেবেই অ্যাকচুয়ালি রেশিওটা কাজ করে। কারণ রেশিও যখন আমি বলছি 2:1, বা ধরো কোনো একটা রেশিওর বার করার ক্ষেত্রে আমি পাচ্ছি রেজাল্ট হচ্ছে 1:1, তার মানে কি এগুলো একটা কোয়ান্টিটি, একটা সংখ্যা। কিন্তু সংখ্যা দিয়ে কি সবসময় তার গুণগত মান বিচার করা যায়? কখনোই করা যায় না। তাহলে সংখ্যার দিক থেকে যদি সেটা বিপরীতার্থক হয়, বা সংখ্যার দিক থেকে সেটা যদি আমাদের আশাপ্রদ না হয়, কিন্তু দেখা যেতে পারে প্রতিষ্ঠানের গুণগত দিক হয়তো খুব উচ্চমানের, তাহলে সেইখানে কিন্তু রেশিও আমরা কোয়ালিটেটিভ ফ্যাক্টরটাকে ইগনোর করছে, এটা আমরা দেখতে পাই। কারণ রেশিওর মাধ্যমে কোয়ালিটেটিভ ফ্যাক্টরস কখনোই সেটা প্রকাশ পায় না। তাহলে 4টে পয়েন্ট আমরা পেলাম লিমিটেশনসের, 1, 2, 3, 4। নেক্সট কি আছে দেখো, বলছে চেঞ্জেস ইন প্রাইস লেভেল মেক রেশিও অ্যানালিসিস ইনএফেক্টিভ। মানে আমাদের প্রায় দেখা যায় কি বাজারে জিনিসপত্রের দামের পরিবর্তন হয়, মূল্যস্তর যখনই পরিবর্তন হয়, স্বাভাবিকভাবেই যে রেশিও অ্যানালিসিস আমরা অলরেডি করেছি কোনো একটা ব্যবসায়িক সংস্থার, তাহলে সেটা দেনার কিন্তু ইনএফেক্টিভ হয়ে যায়। কারণ নির্দিষ্ট মূল্যে সমস্ত ধরনের পণ্যগুলোকে নিয়ে তবে গিয়ে তার যে মূল্যায়ন করা হয়েছে, তার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানানো হয়েছে, তার উপরে রেশিও তৈরি হয়েছে। এবার সেটার যখনই কদাচিৎ ধরো যদি পরিবর্তন যখন আমরা লক্ষ্য করি, মূল্যস্তরে হঠাৎ করে পরিবর্তন হবে, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে, অনুপাতেরও পরিবর্তন ঘটবে। তাহলে তখন আমাদের সেই অনুপাত বিশ্লেষণ যা অলরেডি আমরা করেছি সেটা আর কার্যকর থাকবে না। তো এটাও কিন্তু রেশিও অ্যানালিসিসের একটা লিমিটেশনস। অর্থাৎ যখনই দাম স্তর পরিবর্তন হবে, দেন অ্যান্ড দেয়ার কিন্তু রেশিও অ্যানালিসিস কিন্তু তখন ইনএফেক্টিভ হয়ে যায়।
6 নম্বর দেখো, বলছে দেয়ার ইজ নো সিঙ্গল স্ট্যান্ডার্ড ফর কম্পারিজন। খুব স্বাভাবিক, বিভিন্ন দেশে বিভিন্ন তোমার হচ্ছে কি বলবো ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডকে ধরা হয়। রেশিও অ্যানালিসিসের যে আইডিয়াল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু সব ধরনের কারবারের ক্ষেত্রে সমস্ত দেশ জুড়ে সব জায়গায় কিন্তু একইভাবে কিন্তু সেটা বিচার বিশ্লেষণ হয় না। ঠিক আছে, কোনো সিঙ্গেল স্ট্যান্ডার্ড বলে কিছু নেই, এটা ডিফারেন্ট প্লেসে ডিফারেন্টলি এটা কম্পেয়ার করা হয়। 7 নম্বর দেখো, বলছে রেশিওস বেসড অন পাস্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টস, ratios based on past financial statements are no indicators of future. রেশিও সবসময় হচ্ছে অতীতে যা আমার ঘটে গেছে তার উপর ভিত্তি করে আমরা রেশিও অ্যানালিসিস করি। অর্থাৎ সারা বছরের যে ব্যবসা তার যে লাভ ক্ষতির হিসাব, তার যে উদ্যত্তপত্র বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা পেয়েছি তার উপর আমরা কিন্তু রেশিওটা বার করতে পারি। ঠিক আছে, এবং তার মাধ্যমে ফিউচারেও যে একইভাবে হবে, একইভাবে সবকিছু ঘটবে তা নাও হতে পারে। সেই জন্যই বলা হয়েছে যে রেশিও যেহেতু পাস্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর প্রতিষ্ঠিত, সেই জন্য এটা ভবিষ্যৎকে কিন্তু কোনোভাবে ইন্ডিকেট করে না, আর নো ইন্ডিকেটরস অফ ফিউচার। তাহলে এই যে 7টা পয়েন্ট আমরা প্রতিটা জানলাম যে রেশিও অ্যানালিসিস করতে গিয়ে যে জায়গাগুলো আমরা সেখান থেকে পেতে পারি না বা পাই না সেইগুলোই কি বলা হচ্ছে লিমিটেশনস। লিমিটেশনসের বাংলা তোমরা জানো সীমাবদ্ধতা। অর্থাৎ যে যে জায়গায় রেশিও অ্যানালিসিস করার পরেও আমরা পরিপূর্ণ মাত্রায় অন্যান্য তথ্য যেগুলো আমাদের হয়তো প্রয়োজন সেগুলো আমরা পাই না, সেটাই লিমিটেশনস। পরের পেজে আসছি, দেখো পরের পেজে আসছি আমরা কারেন্ট রেশিও। প্রায় আমাদের অঙ্ক করতে গেলে প্রথমেই আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রেশিও চ্যাপ্টারে কারেন্ট রেশিও বার করার দরকার পড়ে, যেটাকে বাংলায় বলা হয় চলতি অনুপাত। সরি, কারেন্ট রেশিও বা চলতি অনুপাত, এরই আর একটা নাম দেওয়া হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কার্যকরী মূলধন। ঠিক আছে, কার্যকরী মূলধন অনুপাত বা চলতি অনুপাত একই জিনিস। কাকে আমরা বলবো, কোথায় এটার প্রয়োজন? দেখো, দিস রেশিও ইজ মোস্ট কমনলি ইউজড টু মেজার দ্য শর্ট টার্ম ফিনান্সিয়াল অ্যানালিসিস। তাহলে আমরা জানি যে সমস্ত আর্থিক বিশ্লেষণ করা হয় সেটার কিন্তু ডিউরেশন কোথাও শর্ট টার্ম কখনো লং টার্ম, অর্থাৎ স্বল্পমেয়াদী আর্থিক বিশ্লেষণ হয়, দীর্ঘমেয়াদী হয়। হ্যাঁ, তো স্বল্পমেয়াদী যে আর্থিক বিশ্লেষণ যখন আমরা করি তখনই কিন্তু রেশিওর ভীষণভাবে প্রয়োজন হয়, রেশিও অ্যানালিসিস, এবং সেটা কিন্তু কমনলি ইউজ করা হয়। দিস রেশিও ম্যাচেস, এই রেশিওর মাধ্যমে কি দেখতে পাই আমরা? দ্য কারেন্ট অ্যাসেটস অফ দ্য ফার্ম টু ইটস কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ একটা ব্যবসায় বিভিন্ন ধরনের দায় বা দেনা থাকে, যেমন কিছু চলতি দায় বা দেনা থাকে, তেমন আবার কিছু দীর্ঘমেয়াদী দায় বা দেনা থাকে। ঠিক একইভাবে যেমন কিছু স্থায়ী সম্পত্তি থাকে, কিছু থাকে চলতি সম্পদ। তো এখানে আমরা দেখছি যে কারেন্ট রেশিওর মাধ্যমে কি করা হয়, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি, দ্যাট মিনস চলতি সম্পদ আর চলতি দায় বা দেনা, হ্যাঁ, তার মধ্যে একটা তুল্যমূল্য, তার একটা আমরা অনুপাত খুঁজে বার করার চেষ্টা করি। যদি দেখা যায় যে কারেন্ট রেশিও খুব ফেভারেবল, তাহলে আমরা বুঝতে পারি ব্যবসা সঠিক পথে চলছে। যদি দেখা যায় কারেন্ট রেশিও আনফেভারেবল, তাহলে বুঝতে হবে ব্যবসা কিন্তু বিপরীতগামী হয়ে চলেছে, অর্থাৎ ব্যবসা কিন্তু কোনোভাবেই সেটা অনুকূলে নেই, প্রতিকূলের পথে এগোচ্ছে। কি ফর্মুলা দিয়ে আমরা বার করব এই কারেন্ট রেশিও? না, কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা জানি যে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখানেও একটা জিনিস বলে রাখি, কারেন্ট রেশিও অনেক সময় আমরা দেখেছি বার করতে গেলে পার্সেন্টেজে কিন্তু আনসার দেওয়া হয়েছে। পার্সেন্টেজ দেওয়া মানে কি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস ইন্টু 100, তাহলে এটা অনুপাতের মাধ্যমে বার করা যায়। আবার কারেন্ট রেশিওটা আমরা শতকরা হিসেবেও বার করতে পারি। দেখো, কারেন্ট অ্যাসেট বলতে এখন কাদেরকে ঠিক বলা হয় কারেন্ট অ্যাসেট? বলছে কারেন্ট অ্যাসেট ইনক্লুড ক্যাশ ইন হ্যান্ড অর অ্যাট ব্যাংক, অর্থাৎ নগদে আমাদের হাতে নগদ টাকা যা রয়েছে, ব্যাংকে যে গচ্ছিত আমাদের টাকা রয়েছে, এগুলো সবই কিন্তু চলতি সম্পদের মধ্যে পড়ে। ঠিক আছে, এছাড়াও আছে কি কি, মার্কেটেবল সিকিউরিটিজ, অর্থাৎ যে সমস্ত শেয়ার সিকিউরিটি আমাদের কাছে রয়েছে যেটা বাজারে বিক্রয়যোগ্য, সেই ধরনের শেয়ার সিকিউরিটিকেও কারেন্ট অ্যাসেটের মধ্যে ধরা হয়। আর কি আছে, বিল রিসিভেবলস,
বিল বা বাংলায় হুন্ডি আমরা অনেক সময় বলি, সেই বিল বাবদ যে টাকা পাওনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে তোমরা জানো যে বিলের মানে প্রচুর ব্যবহার রয়েছে, বিলকে ব্যবহার করা হয় হ্যাঁ একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে। তার বাবদ যে টাকা পাওনা রয়েছে ব্যবসায়, সেটাকে বিলস রিসিভেবলস বলা হয়। ঠিক আছে, তাহলে সেটাকেও চলে আসবে কারেন্ট অ্যাসেটের মধ্যে। ডেটার্স, DEBTORS, ভালো করে খেয়াল করে দেখো। ডেটার্স এর বাংলা হচ্ছে কি উত্তরবর্ণ, বা এটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় দেনাদার। যার কাছে ধারে মাল বিক্রি করা হয় তাকে বলা হয় ডেটার্স। তোমরা জানো ঠিক এর উল্টো ওয়ার্ড হচ্ছে কি ক্রেডিটার্স, CREDITORS। ক্রেডিটার্স এর বাংলা পাওনাদার। এখানে কিন্তু ক্রেডিটার্স বলেনি, কারেন্ট অ্যাসেট বলতে ডেটার্সকে বোঝানো হয়েছে। আর স্টক, ব্যবসায়ের যে তোমার স্টক মানে সম্ভার যেটাকে বলা হয়। ঠিক আছে, আমরা জানি বিজনেসে ওপেনিং স্টক থাকে ক্লোজিং স্টক। সেই স্টক বা মজুত পণ্য যেটাকে বলা হয়, সেটিকেও কিন্তু কারেন্ট অ্যাসেটের মধ্যে ধরা হয়। ব্যবসায় অনেক সময় আগে ভাগে কিছু খরচ করা হয়, অগ্রিম খরচ। ধরা যাক যে বাড়ি ভাড়া বাবদ হয়তো 12 মাসের যদি 1200 টাকা দেওয়ার কথা, সেখানে অনেক সময় 1500 টাকা হয়তো দেওয়া হলো, তাহলে 300 টাকা কি হলো, অ্যাডভান্স পেমেন্ট হলো। এই অ্যাডভান্স পেমেন্টকেই বলা হচ্ছে প্রিপেড, হ্যাঁ অ্যাডভান্স পেমেন্ট বা প্রিপেড এক্সপেন্স। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের কিন্তু আমরা কি কি পাচ্ছি না, পাচ্ছি যে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটিস, বিলস রিসিভেবল, ডেটার্স, স্টক, prepaid expense, and any other asset which in the normal course of business can be converted into cash. হলো, অর্থাৎ আমরা দেখছি যে নর্মাল কোর্স অফ বিজনেসে যে সমস্ত, অর্থাৎ সাধারণভাবে ব্যবসা চলাকালীন আমরা যে সমস্ত অ্যাসেটগুলোকে অতি সহজেই নগদে আমরা সেটাকে রূপান্তর করতে পারি, হ্যাঁ বা কনভার্ট করতে পারি, সেগুলোকেই সাধারণত হচ্ছে কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখা হয়। এই যে আমরা এগুলোর নামগুলো দিয়েছি এখানে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি, বিলস রিসিভেবল, ডেটার, স্টক, প্রিপেড এক্সপেন্স, এগুলো ইজিলি কিন্তু কনভার্টেবল ইন্টু ক্যাশ। ঠিক আছে, সহজে এগুলো নগদে রূপান্তর হয়, তাই সেগুলো কারেন্ট অ্যাসেটের মধ্যে আসে। উল্টো দিকে দেখো কারেন্ট লায়াবিলিটি কোনগুলোকে বলবো। কারেন্ট লায়াবিলিটিস অন দ্য আদার হ্যান্ড include all those obligations which are likely to mature within a period of 1 year. অর্থাৎ যে সমস্ত দায় বা দেনা প্রতিটা ব্যবসায়ী থাকে, কিছু দেনা থাকে কিছু দায় থাকে, যেগুলো তাকে, এটাকে ইংলিশে বলা হচ্ছে অব্লিগেশনস, হ্যাঁ যেগুলো তোমার 1 বছরের সময়ের মধ্যে হয়তো যেটা ম্যাচিউরড হবে, বা 1 বছরের মধ্যে তোমাকে সেগুলো পরিশোধ করতে হবে। ঠিক আছে, সেই ধরনের যে দায় বা দেনাগুলো যেগুলো আমাদের থেকে যায়, যা আমাদের পরিশোধযোগ্য উইদিন 1 ইয়ার, সেগুলো কি আমরা সাধারণভাবে বলি চলতি দায় বা চলতি দেনা, কারেন্ট লায়াবিলিটিস। এর মধ্যে কি কি থাকে দেখো, দিজ আর কম্পোজড অফ সান্ড্রি ক্রেডিটার্স, আর কি থাকে বিলস পেয়েবল, আর কি থাকে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আর কি থাকে ব্যাংক ওভারড্রাফট, আর কি থাকে ইনকাম ট্যাক্স পেয়েবল এটসেট্রা। অর্থাৎ যখন কারেন্ট লায়াবিলিটি আমরা বলছি, তার মধ্যে থাকে হচ্ছে তোমার সান্ডি ক্রেডিটার্স, পাওনাদারদের সমস্ত, অর্থাৎ ডেটার্সের অপোজিট হচ্ছে ক্রেডিটার্স, পাওনাদাররা যারা রয়েছে, যাদেরকে ব্যবসার তরফ থেকে টাকা মেটাতে হবে। ঠিক আছে, সেই সমস্ত বাংলায় তাদেরকে বলা হয় অধরবর্ণ বা পাওনাদার বলা হয়। বিলস পেয়েবল, বিলস পেয়েবল মানে হচ্ছে বিলের যে পরিমাণ অর্থ যেটা এখনো দেয়া হয়নি, দিতে হবে। ঠিক আছে, উই হ্যাভ টু পে, বিলস পেয়েবল। আচ্ছা, প্রদেয়, বিলের প্রদেয় অর্থ। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক এর উল্টো, এখানে লেখা হয়েছিল প্রিপেড এক্সপেন্স। কোথায়, এই যে কারেন্ট অ্যাসেটে, কারেন্ট লায়াবিলিটিতে হবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, বকেয়া যে খরচ। অনেক সময় দেখা যায় কারবারে হয়তো মালিক দেখা যাচ্ছে 10 মাসের সারা বছরে হয়তো বেতন দিয়েছে, 2 মাসে দিতে পারেননি, এই 2 মাসের টাকা হয়তো অতি শীঘ্রই তাদের মিটিয়ে দেওয়া হবে, সেটাকে আমরা কি বলবো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। স্যালারির ক্ষেত্রে হলে সেটা হবে আউটস্ট্যান্ডিং স্যালারি, ওয়েজেস এর ক্ষেত্রে হলে সেটা হবে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট কথাটা মানে কি, যে ব্যাংকের জমাতিরিক্ত ঋণ। ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংকের জমাতিরিক্ত ঋণ। সাধারণত এই ওভারড্রাফটটা ব্যবসা ক্ষেত্রে ভীষণভাবে এটা অ্যাপ্লিকেবল, যে পরিমাণ টাকা জমা থাকে
যদি তার পরিমাণ তার থেকে বেশি ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয়, এটা প্রায়শই কারবারের ক্ষেত্রে ঘটে, জমা তোলা সেখানে প্রতিদিন অবিরামভাবে চলতে থাকে, তাহলে ব্যবসায়ীদেরকে ব্যাংক কিন্তু সেই টাকা তোলার বা উইথড্রয়ালের যে সুযোগটা দেয় তাকে আমরা বলি ব্যাংক ওভারড্রাফট, এক প্রকার ঋণ বলতে পারো। তাহলে সেটাও কিন্তু শর্ট টার্ম লোন, সেই জন্য সেটা আসবে কোথায়, কারেন্ট লায়াবিলিটিতে। আর ইনকাম ট্যাক্স পেয়েবল, আর কি আয়করের টাকা যেটা দেয়া হয়নি দিতে হবে, ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু আসছে আমার কারেন্ট লায়াবিলিটির মধ্যে। তাহলে আমাদের দেখো কারেন্ট রেশিও বার করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কারেন্ট রেশিওর ফর্মুলা, যদি শুধু অনুপাত চায় তাহলে সেটা হবে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস, যদি সেটা পার্সেন্টেজে চায় তাহলে হবে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস ইন্টু 100। নেক্সট যেটা মনে রাখতে হবে যে কারেন্ট অ্যাসেট বলতে কোন কোন আইটেম এর মধ্যে আসে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, ডেটার, স্টক, প্রিপেড এক্সপেন্স ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে যেগুলো। আর কারেন্ট লায়াবিলিটিস বলতে কোন কোন আইটেম তার মধ্যে আসে বা কারেন্ট লায়াবিলিটি কাকে বলে, আমরা দেখছি যে সেখানে বিলস পেয়েবল, ক্রেডিটার্স, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার কারেন্ট লায়াবিলিটির আইটেম। তাহলে এইগুলো দিয়ে আমাদের ছোট ছোট অঙ্ক পরীক্ষা দিতে পারে এবং জাস্ট সেইগুলো ফর্মুলাতে আমরা বসিয়ে আমরা সহজেই আনসার পেতে পারি। নেক্সট আসছি, দেখো পরেরটা আসছে অ্যাসিড টেস্ট রেশিও, যার আবার অন্য নাম রয়েছে। অ্যাসিড টেস্ট রেশিওরই অপর নাম হচ্ছে কুইক রেশিও, বা এরই আর এক নাম হচ্ছে লিকুইড রেশিও। লিকুইড রেশিও বাংলায় বলে তরল অনুপাত, হ্যাঁ, আর কুইক রেশিও বাংলাটা খুব একটা মানে আমাদের পক্ষে সুটেবল নয়, দ্রুত অনুপাত এরকম হবে। তো অ্যাকচুয়ালি এই লিকুইড রেশিও বা কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও সবগুলো একই রকম মিনিং এক্সপ্রেস করে। কাকে আমরা বলবো, দেখো বলছে দিস রেশিও শোজ দ্য এবিলিটি অফ এ বিজনেস টু মিট ইটস ইমিডিয়েট কমিটমেন্টস, ঠিক আছে। অর্থাৎ অ্যাসিড টেস্ট রেশিও হচ্ছে যে কোনো একটা কারবার বা ব্যবসায় যেটা ইমিডিয়েটলি হয়তো সেটা রিপেমেন্ট করতে হবে, হ্যাঁ, তার যে অনুপাতটা সেই অনুপাতটা কত, যেটা নাকি একদম মানে তাৎক্ষণিকভাবেই সেটা তো প্রদান করতে হবে, তার অনুপাত অনেক সময় কারবারের মালিকদের জানার প্রয়োজন ঘটে। ইট ইজ ইউজ টু সাপ্লিমেন্ট দ্য ইনফরমেশন গিভেন বাই দ্য কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিওর মাধ্যমেও অনেক সময় কি করা হয় না, এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করা হয়। কুইক রেশিওর ফর্মুলা হচ্ছে কি, কুইক রেশিওর ফর্মুলা বা কুইক বা লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস। খুব সহজ, রেশিওর নাম কুইক, তাহলে এখানে যে অ্যাসেটগুলোর নাম তাকে ধরো কুইক বলা হচ্ছে, কুইক অ্যাসেট বা লিকুইড অ্যাসেট তাকে ভাগ করবে কুইক লায়াবিলিটিস দিয়ে। এখানেও একই কথা, যদি এটা পার্সেন্টেজে আমাদের বার করতে হয় তাহলে কিন্তু এটা হবে ইনটু 100, তাহলে আমরা এটা পার্সেন্টেজে আনসারটা পাবো। কুইক অ্যাসেট বলতে যে সমস্ত অ্যাসেটগুলো এর মধ্যে যুক্ত থাকে তার মধ্যে হচ্ছে ক্যাশ, তার মধ্যে ডেটার্স, তার মধ্যে যদি ব্যাড ডেট থাকে কিছু সেটা বাদ যাবে। ব্যাড ডেট মানে টাকা কাউকে দেয়া হয়েছে ধার হিসেবে, কিন্তু দেখা গেল সেই টাকাটা পরিশোধ হলো না, আদৌ হলো না, তাহলে সেটাকে বাংলায় বলে কুঋণ, ইংলিশে বলে ব্যাড ডেট। সেই ব্যাড ডেট ডেটার্স থেকে বাদ দিয়ে নেট ডেটার্সটা দেখানো হয়। তাহলে ক্যাশ আসবে কুইক অ্যাসেটস এর মধ্যে, নেট ডেটার্স অর্থাৎ ডেটার্স মাইনাস ব্যাড ডেট, এবং তার সঙ্গে দেখানো হচ্ছে কিছু সিকিউরিটি, ঠিক আছে, হুইচ ক্যান বি রিয়ালাইজড উইদাউট ডিফিকাল্টি। অর্থাৎ কিছু শেয়ার সিকিউরিটি এরকম থাকে যেগুলো খুব স্বল্প মাত্রার, যেগুলো দেখা যায় বা স্বল্প সময়ের, তার মধ্যেই তার টাকাটা ফেরত পাওয়া যেতে পারে। স্টক ইজ নট, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, দেখো স্টক ইজ নট ইনক্লুডেড ইন কুইক অ্যাসেটস ফর দ্য পারপাস অফ দিস রেশিও। আমরা দেখেছি কারেন্ট রেশিও যখন বার করেছিলাম, কারেন্ট রেশিওর মধ্যে সঙ্গে কিন্তু স্টক ইনক্লুড ছিল, কিন্তু যখনই আমরা কুইক রেশিও বার করব স্টকের অঙ্কটা কিন্তু টাকাটা বাদ দিতে হবে। ওই জন্য এর একটা ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এবারে দেখতে হবে যে ব্যাংক ওভারড্রাফট আদৌ আছে কিনা, যদি ওই বিজনেসের কিছু ব্যাংক ওভারড্রাফট থাকে তাহলেই সেটা কিন্তু কারেন্ট লায়াবিলিটি থেকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠে, আদারওয়াইজ নয়। সিমিলারলি বলা হচ্ছে প্রিপেড এক্সপেন্সেস আর অলসো এক্সক্লুডেড অ্যাজ দে ক্যানট বি কনভার্টেড ইন্টু ক্যাশ।
আমরা অগ্রিম যে খরচের জন্য যে টাকা প্রদান করেছি, ঠিক আছে, অগ্রিম প্রদত্ত খরচ যেটাকে বলা হচ্ছে, সেই টাকাটা কিন্তু বাদ যায়। কার থেকে বাদ যাবে? না, সেটা কিন্তু বাদ চলে যাবে আমার ওই অ্যাসিড টেস্ট রেশিওতে। তার কারণ হচ্ছে যে এটাকে কিন্তু অতি সহজেই আমরা ক্যাশে কনভার্ট করতে পারছি না, সেই জন্য এটাকে কিন্তু এক্সক্লুড করা হয়। তাহলে কি কি এক্সক্লুড করা হয় আমরা দেখলাম। একটা হচ্ছে স্টককে আমরা কুইক অ্যাসেটস থেকে আমরা সেখান থেকে বাদ দিচ্ছি। আর দিচ্ছি আমরা কোনটা? বাদ দিচ্ছি হচ্ছে প্রিপেড এক্সপেন্স, হলো। আর লিকুইড বা কুইক লায়াবিলিটিস, এটা বলতে কোনটাকে বলছে? না, রেফার টু অল কারেন্ট লায়াবিলিটিস এক্সেপ্ট ব্যাংক ওভারড্রাফট। একটু আগে যে কথাটা বললাম, তাহলে কুইক লায়াবিলিটিসের মধ্যে বা কারেন্ট লায়াবিলিটিস, তার থেকে ব্যাংক ওভারড্রাফট ডিডাকশন হবে। আর যখন আমরা কুইক অ্যাসেটসের কথা আসবো, তখন আমাদের বাদ যাবে কারেন্ট অ্যাসেট থেকে স্টক, এবং অ্যাট দ্য সেম টাইম যদি কোনো প্রিপেড এক্সপেন্স থাকে সেটিকেও আমাদের বিয়োগ বা বাদ দিতে হবে। এবারে আসছি যে রেশিওটা, তার নাম টার্নওভার রেশিও, বা সেটাকে বলা হয় অ্যাক্টিভিটি রেশিও। টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও বলতে কি বোঝায়? দেখো, দিস রেশিওস মেজার দ্য এফিসিয়েন্সি উইথ হুইচ এ ফার্ম ম্যানেজেস অ্যান্ড ইউটিলাইজেস ইটস অ্যাসেটস। অর্থাৎ টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও বলতে সেই অনুপাতকে বোঝায় যার মাধ্যমে একটা ফার্ম কি করে এফিসিয়েন্টলি চলতে পারছে এবং তার অ্যাসেটগুলোকে ইউটিলাইজ করতে পারছে, এটা সেখানে দেখানো হয়। These ratios are usually expressed in integers rather than as percentages and are mostly based on sales or cost of sales. তাহলে যখন আমি টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও যখন আমরা পাবো, তখন দেখা যায় এটা মূলত সেলসের ওপরে বা কস্ট অফ সেলসের ওপরে বেস করে এটাকে বার করা হয়, এবং এটা সাধারণত রেশিও হিসেবেই এটাকে দেখানো হয়, ঠিক আছে, পার্সেন্টেজের ক্ষেত্রে নয়। এটা মূলত রেশিও বা অনুপাতের মাধ্যমে এটাকে বার করা হয়। হায়ার দ্য টার্নওভার রেশিও বেটার দ্য ইউজ অফ ক্যাপিটাল অর রিসোর্সেস। তাহলে কেন এটা বার করছি জানতে পারা যাচ্ছে যে টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও বার করার একটাই কারণ, যত আমার ব্যবসার টার্নওভারকে আমি বাড়াতে পারবো, তত আমার কি হবে না, আমার যে ক্যাপিটাল ইউটিলাইজেশন সেটা যে অনেক বেটার হচ্ছে, সেটা যেন অনেক ভালো দিকে আমরা ব্যবহার করতে পারছি, সেটাও কিন্তু আমরা তার মাধ্যমে জানতে পারি। অর্থাৎ টার্নওভার রেশিও বেশি হওয়াই কিন্তু ব্যবসার পক্ষে মঙ্গলজনক, আর যদি কমে যায় তাহলে বুঝতে হবে কিন্তু আমাদের ক্যাপিটাল আনইউটিলাইজড অবস্থায় থাকছে। অ্যান্ড দাস হায়ার দ্য প্রফিটেবিলিটি। তাহলে বুঝতেই পারছো, যত বেশি পরিমাণে আমরা আমাদের মূলধনকে ইউটিলাইজ করতে পারবো, ঠিক আছে, যত আমাদের টার্নওভার রেশিও যত আমাদের বেটার দিকে যাবে, তত আমাদের ব্যবসায়িক যে মুনাফা সেটা কিন্তু আরো বেশি পরিমাণে বাড়বে। দিস রেশিওস আর অলসো নোন অ্যাজ পারফরমেন্স রেশিও। তাহলে এটা খেয়াল রাখতে হবে, যেটাই টার্নওভার রেশিও সেটারই নাম আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও, তারই আর এক নাম হলো পারফরমেন্স রেশিও। সাম অফ দ্য টার্নওভার রেশিওস আর গিভেন বিলো। দেখো, এই টার্নওভার রেশিওর মধ্যে যে সমস্ত আমরা অন্য নামে সেগুলোকে পেতে পারি, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইনভেন্টরি রেশিও। ইনভেন্টরি কথাটা মানেই হচ্ছে স্টক। স্টক আর ইনভেন্টরি একই, ইনভেন্টরি টার্নওভার রেশিও বলা হয়। অর্থাৎ ব্যবসার যে স্টক আর ব্যবসার যে টার্নওভার, ঠিক আছে, টার্নওভার মিন সেলস, এই দুইয়ের যে অনুপাত সেটাই হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও বা স্টক টার্নওভার রেশিও, যেটা পারফরমেন্স রেশিওরই একটা অংশ। দু নম্বর হচ্ছে কি ডেটার্স টার্নওভার রেশিও। ব্যবসায় ডেটার্স কত রয়েছে, দেনাদাররা কত রয়েছে, ব্যবসার সেই অনুপাতে কতটা সেলস রয়েছে, টার্নওভার বা সেলসের সঙ্গে ডেটার্সদের কতটা পরিমাণ, সেটা যখন আমরা একটা অনুপাতের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও। 3 নম্বর দেখো যে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। সবসময় যে ব্যবসায় সবই ডেটার্স তা তো নয়, কিছু থাকে ক্রেডিটার্স বা পাওনাদার। এবার ব্যবসার যে সেলস আর তার যারা পাওনাদার, এই দুইয়ের অনুপাত অনেক সময় আমাদের খুঁজে পেতে হয়, কারণ না হলে আমরা ব্যবসার যে ফিনান্সিয়াল হেলথ সেটা সঠিকভাবে জানতে পারি না। 4 নম্বর দেখো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন কাকে বলে না, কোনো ব্যবসার যে কারেন্ট অ্যাসেট আর যে কারেন্ট লায়াবিলিটি,
তার ডিফারেন্সকে আমরা জানি বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। যদি দেখা যায় কারেন্ট অ্যাসেট বেশি রাদার দ্যান কারেন্ট লায়াবিলিটি, তাহলে আমরা সেটাকে বলি পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের থেকে কারেন্ট লায়াবিলিটি যদি বেশি হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। সেই ওয়ার্কিং ক্যাপিটাল আর টার্নওভার, দ্যাট মিনস সেলস, এদের মধ্যে যখন অনুপাত বার করা হয় সেটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে কি কি আমরা পেলাম? এই টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও, পারফরমেন্স রেশিওর মধ্যে একটা পেলাম ইনভেন্টারি টার্নওভার রেশিও, দ্বিতীয় পেলাম ডেটার্স টার্নওভার রেশিও, থার্ড আমরা জানলাম ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ফোর্থ আমরা জানতে পারলাম ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, এবং লাস্টে কি আছে, পরবর্তীতে রয়েছে ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও। কোনো ব্যবসার যে মোট স্থায়ী সম্পদ আর তার যে বিক্রয়ের অনুপাত, স্থায়ী সম্পদের সঙ্গে বিক্রয় তার যে অনুপাত, সেটাই হচ্ছে ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও। আর ক্যাপিটাল টার্নওভার রেশিও বলে পরবর্তীতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি বিজনেসের যে মূলধন, অর্থাৎ ব্যবসায়ের যে ধার করা টাকা, সেটা ব্যাংক হতে পারে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে হতে পারে, সেটাকে আমরা বলি ব্যবসায়ের মূলধন। সেই মূলধনের সঙ্গে বিক্রয়ের কি অনুপাত রয়েছে সেটাকেই বলা হয় ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে টার্নওভার বা অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে এই যে কোনো ছটার মধ্যে যে কোনো জিনিস আমাদের বার করতে বলতে পারে, এবং সেখানে কিছু হয়তো ডেটা দিয়ে দিতে পারে, কিছু কিছু ডেটা দিয়ে এবার ফর্মুলাতে আমরা এটাকে অ্যাপ্লাই করে আমরা এগুলো বার করব, যদি 1 নম্বরের ছোট কোশ্চেন যদি দেওয়া হয়। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এখানে তুমি থিওরিটিক্যাল কোশ্চেন পেতে পারো, এখান থেকে তুমি কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম পেতে পারো, কিন্তু সবই হবে 1 নম্বরের মতন করে ছোটোর ওপরে। ইনভেন্টারি বা স্টক যেটাকে বলছে, তার সঙ্গে টার্নওভারের যে অনুপাত, সেটা আমরা কিভাবে দেখবো। দেখো বলছে দিস রেশিও ইন্ডিকেটস দ্য ভেলোসিটি উইথ হুইচ মার্চেন্ডাইজ মুভস থ্রু দ্য বিজনেস। মার্চেন্ডাইজ কথাটা মানে কি? মার্চেন্ডাইজ মানে পণ্য, ইংলিশে বলে গুডস। তাহলে একটা ব্যবসায়ে কি পরিমাণে তার যে কমোডিটি রয়েছে, তার যে গুডস রয়েছে, সেটা কিভাবে তার সেটা টার্নওভার তার কত হচ্ছে, অর্থাৎ মার্কেটে সেটা কতবার রোটেশন হচ্ছে, সেইটাকেই ভেলোসিটি বলা হচ্ছে। ভেলোসিটি উইথ হুইচ মার্চেন্ডাইজ মুভস থ্রু দ্য বিজনেস, অর্থাৎ একই ব্যবসায় একই মাল সেটা কতবার রোটেট করছে, এইটা যখন আমরা জানতে পারছি, সেটা কার মাধ্যমে জানা যায়? ইনভেন্টরি টার্নওভার রেশিও। এটা জানা কিন্তু খুব প্রয়োজন। ইট ইজ ক্যালকুলেটেড বাই এনি অফ দ্য ফলোইং মেথডস। এই স্টক টার্নওভার রেশিওর বার করার জন্য ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাগুলো কার উপরে ডিপেন্ড করছে, না কি কি তথ্য তোমায় দেওয়া আছে তার উপরে তুমি এটা কিন্তু এগুলো বার করতে পারো। যেমন একটা ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি অ্যাট কস্ট। অ্যাভারেজ ইনভেন্টরি কিভাবে বার করব? না কোনো ব্যবসায়ের যে ওপেনিং স্টক দেওয়া থাকে, ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি সেম থিং, আর ক্লোজিং স্টক দেওয়া থাকে বা ক্লোজিং ইনভেন্টরি, তাহলে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2, সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ডকে যখন আমরা অ্যাভারেজ ইনভেন্টরি দিয়ে ভাগ দিচ্ছি, তখন আমরা পেয়ে যাব ইনভেন্টরি টার্নওভার। ঠিক আছে, ইনভেন্টরি টার্নওভারে আর একটা ফর্মুলা এখানে বলা হচ্ছে, ধরো তোমাকে সেলস ভ্যালু দিয়েছে আর অ্যাভারেজ ইনভেন্টরি সেলিং প্রাইসে কত সেটা বলা আছে, তাহলে তোমাকে এর উপর অঙ্ক দিলে তুমি কি করবে? সরাসরি ফর্মুলায় বসিয়ে দাও, সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ইনভেন্টরি টার্নওভার। যদি অ্যাট কস্ট প্রাইস হয় তাহলে প্রথম ফর্মুলা কাজে দেবে, যদি সেটা সেলিং প্রাইসে হয় তাহলে দ্বিতীয় ফর্মুলাটা সেখানে অ্যাপ্লিকেবল হবে। আর একটা জিনিস দিয়েছে দেখো, ইনভেন্টরি টার্নওভারের আরেকটা ফর্মুলা, যে সেলস বাই অ্যাভারেজ ইনভেন্টরি অ্যাট কস্ট। আচ্ছা, এইবারে হচ্ছে যে এই অ্যাট কস্টে তোমার যদি আলাদা করে বলে দেয় তাহলে তো এই ফর্মুলা তুমি দিয়ে দিতে পারো, আর যদি না বলে তাহলে কিন্তু তুমি প্রথমটা বা এই তৃতীয়টা যে কোনো একটা ফর্মুলা, অঙ্কের যা যা তথ্য আছে তার উপর ভিত্তি করে কিন্তু সেই ফর্মুলাটা অ্যাপ্লিকেশন হবে। অ্যাভারেজ ইনভেন্টরি ফিগার ইউজড ইন দ্য ডিনোমিনেটর ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরিজ। তাহলে বারে বারে খেয়াল রাখবে, অ্যাভারেজ ইনভেন্টরি কথাটা মানেই হচ্ছে অ্যাভারেজ অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরি। কথাটারই অর্থ হচ্ছে এইটা, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, সেটাই হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে এইভাবে এটাকে ক্যালকুলেট করা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম ইনভেন্টরি টার্নওভার রেশিও। পরেরটা আসি, দেখো পরেরটা হচ্ছে একটা ছোট্ট অঙ্ক দিয়ে জিনিসটাকে আরো ক্লিয়ারলি বোঝানো হয়েছে।
আচ্ছা দেখো, এই ইলাস্ট্রেশন একটা আগের যে থিওরিটিক্যাল ফর্মটা তোমাদের বললাম উইথ ফর্মুলা, সেটাকে একটা ছোট্ট অঙ্ক দিয়ে এখানে দেখানো হয়েছে, যাতে করে পরীক্ষায় এরকম ধরনের যদি কোনো প্রবলেম আসে তোমরা অতি সহজেই করতে পারো। ব্যবসায়ের যেটা প্রারম্ভিক সম্ভার বা ওপেনিং স্টক, ব্যবসার গোড়ায় অর্থাৎ যে স্টকটা থাকে, স্টক অ্যাট দ্য বিগিনিং আর কি, এটা সেটার পরিমাণ দিয়েছে 5,000 টাকা। এবং ব্যবসার একদম শেষে, বছর শেষের যে স্টক, দ্যাট ইজ কল্ড ক্লোজিং স্টক বা স্টক অ্যাট দ্য এন্ড, সেটার পরিমাণ দিয়েছে 7,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ যে জিনিসটা বাজারে বিক্রি হচ্ছে তার সেই বিক্রিত পণ্যের দাম সেখানে বলা হয়েছে 12,000 টাকা। আর কি বলেছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও বার করো। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও আমরা কি জানি, এর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যাকে সংক্ষেপে বলা হয় সিওজিএস, ঠিক আছে, বাই অ্যাভারেজ ইনভেন্টরি। বাই অ্যাভারেজ ইনভেন্টরি কিভাবে বার করতে হয় সেটা তোমাদের আগেই একটু বললাম, যে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2, তাই তো। তাহলে দেখো এখানে হচ্ছে 12,000 টাকা কস্ট অফ গুড সোল্ড অঙ্কে দেওয়া আছে, ফর্মুলাতে বসিয়ে দিলাম, ঠিক আছে, সিওজিএস 12,000, আর হচ্ছে কি এখানে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক বলেছে, সরাসরি কিন্তু অ্যাভারেজ ইনভেন্টরি বলেনি, খেয়াল রাখবে। তাহলে সেখানে 5 আর 7,000 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সেটা হচ্ছে কত, 12,000 বাই 2 মানে 6,000। তাহলে 12,000 বাই 6,000 দাঁড়ালো, 12,000কে 6,000 দিয়ে ভাগ দিলে কত হয়, 2। এটাকে 2:1 না লিখে আমরা সরাসরি 2 লিখলাম, ইনভেন্টরি টার্নওভার রেশিও। আজকে এই অবধি এই পোর্শনটা শেষ হলো আমাদের। এর যে পরবর্তী অংশ আমি পরের ক্লাসে তোমাদের নিয়ে আসছি, সেটা তোমরা পরের ক্লাসে এর কন্টিনিউশনটা পাবে।